উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত অন্য জীবনের স্বাদ। ইদানিং জহর অফিসের পর বেশ দেরি করে বাড়ি ফেরে। আগে তার সব কিছুই ছিল নিয়ম বাঁধা। আদিমকালের গুহাবাসী মানুষের থেকে একালের অধিকাংশ মানুষের জীবনযাত্রার খুব বেশি তফাৎ ঘটেনি। আদিম মানুষেরা গুহা ছেড়ে বেরোতে শিকারের সন্ধানে সারাদিন শিকার টিকার করে অন্ধকার হওয়ার আগেই ফিরে আসতো গুহায়। এখন শুধু এই শিকারের নাম হয়েছে জীবিকা নির্বাহ। জহরের মতন মানুষদের সকাল থেকেই চলে অফিসে যাওয়ার প্রস্তুতি, দাড়ি কামানো, স্নান, খাওয়া দাওয়া ইত্যাদি। 9:20 ট্রেন ধরতেই হয়। স্টেশন পর্যন্ত সাইকেল রিক্সায় গেলে 12 মিনিট, হেঁটে গেলে 25। শর্টকাট আছে, মাসের শেষের দিকে সে হেঁটেই যায়। অফিস ছুটির পর প্রতিদিন প্রায় একই সময় বাড়ি ফেরা, তারপর নিজস্ব গুহায়। অফিস নির্ভর জীবন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মা, এই নিয়ে একটা ছোট্ট গণ্ডি। তার বাইরে আর বিশেষ কিছু নেই। কদাচিৎ সিনেমা থিয়েটার দেখতে যাওয়া, তাও এখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের টিভি এসেছে, বাড়িতে বসেই দুধের স্বাদ ঘোলে মেটে। সম্প্রতি জহর একটা অন্য জগতের সন্ধান পেয়েছে। এখন অফিসের চেয়েও অফিস ছুটির পর সেই জায়গাটা তাকে বেশি টানে। এর সূত্রপাত মাস 3 আগে। জহরের মা নেই, বাবা বেঁচে আছেন। দীনেশ স্কুল শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত ভাঙা চেয়ার বৃদ্ধ, কিন্তু মেজাজটি সেকেলে অঙ্কের মাস্টারের মতোই। বাড়িতে তো বটেই, পাড়ার লোকদের সঙ্গেও যে কোনো সুতোই খিটমিট করতে ভালোবাসেন। আর প্রচুর চিঠি লেখেন বাংলা খবরের কাগজে, কিছু কিছু ছাপাও হয়। দেশের সব কিছুর বিরুদ্ধেই তার তীব্র মতামত আছে। এখনকার স্কুল শিক্ষকদের মাইনে অনেক বেড়ে ভদ্রস্থ হয়েছে, দীনেশরা সে যুগে পাননি, সেজন্য তার অনেক ক্ষোভ জমা আছে। তাই যে কোনো উপলক্ষে একালের শিক্ষকদের আদর্শহীনতার প্রতি বিষোদাগার করতে ছাড়েন না তিনি। দীনেশ নিজে যে খুব একটা আদর্শবাদী ছিলেন তা নয়। অন্য কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে ঢুকেছিলেন মাস্টারিতে। যেসব ছেলেদের প্রাইভেট টিউশন করতেন, শত অগামার্কা হলেও তাদের অঙ্কের খাতায় বেশি নম্বর পড়ত। বাড়িতে একটি কাগজ রাখা হয়, সেটার আদ্যপন্ত তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েনি। পাড়ার লাইব্রেরিতে গিয়ে দীনেশ পড়ে আসেন আরও 2-3টা কাগজ। সব রকম অনাচারের খবর পাঠ না করলে তিনি চিঠি লেখার বিষয় খুঁজে পাবেন কি করে? বিকেলবেলা একটা কোচিং ক্লাসে তিনি অঙ্ক পড়াতে যান। সেখান থেকে একটি ইংরেজি দৈনিক, সেটি নিয়ে ফেরার সময় বগল দাবা করে নিয়ে আসেন। ওরা দিয়ে দেয় সেই ইংরেজি পত্রিকাটি তার রাত্রির পাঠ্য। এক রাত্রে খাওয়া দাওয়া পাঠ চুকে গেছে। টিভিতে একটা সিরিয়াল দেখছে জহর। ছেলে মেয়ে দুটিকে টিভির ঘর থেকে সরিয়ে বিছানায় নিয়ে যেতে ব্যস্ত শান্তা। দীনেশ ইংরেজি পত্রিকাটি নিয়ে এসে বললেন, দেখ দেখ চকু, এই খবরটা পড়ে দেখ, মনে হচ্ছে এ আমার ভাই। ঠিক খবর নয়, একটা 2 কলম ছবির নিচে 3 লাইন ক্যাপশন। ফুলবাগান অঞ্চলে পথ শিশুদের জন্য একটি স্কুল ও চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। তাতে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রশান্ত বসু। অনেকগুলি বাচ্চার সঙ্গে কয়েকজন বয়স্ক পুরুষ। ছবিটি তেমন স্পষ্ট নয়। দীনেশ বললেন, আমার মাসতুতো ভাই বাপ্পি, তারই তো ভালো নামে প্রশান্ত, সে ডাক্তার হয়েছিল। ওদের অবস্থা ভালো ছিল তো, তারপর প্রশান্ত আর্মিতে জয়েন করলো। আর্মির ডাক্তার হয়ে আলাম্বা না লুধিয়ানা কোথায় যেন থাকতো, অনেকদিন যোগাযোগ নেই। সেই প্রশান্ত তাহলে কলকাতায় ফিরে এসেছে? জহর বলল, বাবা তুমি যে ছবিতে চিনতে পারছো, প্রশান্ত বোস খুব কমন না।
ওই নামে অনেক ডাক্তারই থাকতে পারে। তোমার কোনো মাস্তুতো ভাইয়ের কথাও তো আগে শুনিনি। দীনেশ আমতা আমতা করে বললেন, ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কেমন যেন মনে হচ্ছে। দেখি এই পত্রিকায় চিঠি লিখলে যদি ঠিকানাটা জানতে পারি। ব্যাপারটা খুবই অকিঞ্চিতকর মনে হয়েছিল জহরের। বহুকাল যোগাযোগ নেই এমন একজন মাস্তুতো ভাই কলকাতায় ফিরে এসেছে কিনা তা নিয়ে এত উত্তেজিত হওয়ার কী আছে। জহরের নিজের মাস্তুতো ভাই আছে 3টা সোনাপুরে, তাদের সঙ্গে দেখাই হয় না। এমনকি মশা গ্রামে দিদির শ্বশুর বাড়িতেই যাওয়া হয়নি কতদিন। দীনেশের আর একটা দুর্বলতা নেমন্তন্ন বাড়িতে যাওয়া। একসময় বলা হতো খুব বেশি দিন গাধা পিটিয়ে ঘোড়া বানানোর ব্যর্থ চেষ্টা করতে করতে মাস্টারমশাই নিজেই শেষ পর্যন্ত কান বড় হয়ে যায় আর নাক লম্বা হয়। এখন সেরকম হোক বা না হোক, রক্তে চিনি, রক্তচাপ বৃদ্ধি, হৃদরোগ অধিকাংশ শিক্ষকেরই অবশ্য সম্ভাবী নিয়তি। দীনেশের ওই 3টিই আছে, সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই কড়াকড়ি। পুত্রবধূ তাকে রোজ করলার রস দিতে বলে না, এবং চায়ে চিনি মেশাতে দেখলেই বাধা দেয়। দুপুরে খাওয়ার সময় দীনেশ লোলুপভাবে তাকিয়ে থাকলেও শান্তা কিছুতেই 2 হাতার বেশি ভাত দেবে না। রাত্রে মাত্র 2খানা রুটি। স্টেশনের কাছে মিষ্টির দোকানে দীনেশ কখনো কখনো লুকিয়ে খেতে গেলে পাড়ার কেউ না কেউ দেখে ফেলে, বাড়িতে জানিয়ে দেয়। শান্তা রীতিমতো ধমক দেয় শ্বশুরকে। দীনেশ সব পুষিয়ে নেন নেমন্তন্ন বাড়িতে গিয়ে। দুঃসম্পর্কের আত্মীয় স্বজন বা প্রাক্তন ছাত্র যে কেউ দায়সারা নেমন্তন্ন করলে দীনেশ যাবেনি, অবশ্য খুব বেশি দূরে না হলে। এই শরীর নিয়ে তার একা একা চলাফেরার সাহস নেই, তাই প্রায় জোর করে সঙ্গে নিয়ে যান নাতিকে। জহর তো কোথাও যেতেই চান না। অফিস থেকে একবার বাড়ি ফিরে প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে নিলে সে আর কোথাও বেরোবে না। প্রাক্তন অঙ্কের শিক্ষক দীনেশ ছেলেকে হিসেব বোঝাবার চেষ্টা করেন। নেমন্তন্ন বাড়িতে গেলে উপহার নিতে হয়। বেশ তো, 1খানা বই, বড় জোর 40 টাকা, যাতায়াত ভাড়া আরও 30। এখন বিয়ে বাড়িতে ক্যাটারিংরা খাওয়া অন্তত 80-90 টাকা, সঙ্গে আইসক্রিম থাকলে আরও বেশি। তাহলে আমরা যদি 2-3 জন যাই। জহর হাসতে হাসতে বলে, বাবা, এই বয়সেও তোমার লোভ কিছুতেই গেল না। দীনেশ উত্তর দেন, এই বয়সে মানে কি? আগে আমার মোটেই লোভ ছিল না। তোরা যখন ছোট ছিলি, অভাবের সংসার, তখন কী বা খেয়েছি? দিনের পর দিন নিরামিষ। মানুষের যতই দিন ফুরিয়ে আসে ততই লোভ বাড়ে। দমদমের এক বিয়েবাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে ফিরেই দীনেশ মহা উৎসাহে ছেলেকে বললেন, ওখানে কার সঙ্গে দেখা হলো জানিস? তোকে বলেছিলাম না, আমার মাস্তুতো ভাই বাপি, সেই যে ডাক্তার প্রশান্ত বোস, আর্মি থেকে রিটায়ার্ড করে ওদিক থেকে চলে এসেছে, সেটেল করেছে কলকাতায়। কি সুন্দর লম্বা চড়া চেহারা। আমাকে দেখা মাত্র চিনতে পারলো, বলল, বটুদা না? ওর বউ সঙ্গে ছিল, প্রণাম করলো আমাকে। যার বিয়ে হলো সে তো আমার আর এক মাস্তুতো বোনের মেয়ে, তাই ওদেরও নেমন্তন্ন। একদিন সবাইকে নিয়ে যেতে বললো ওদের বাড়ি। ঠিকানা লিখে দিয়েছে, এটা তোর কাছেই রাখ। ঠিকানা লেখা কাগজটা হাতে নিল জহর। এমনি চোখ বুলিয়ে দেখল, ঠিকানাটা তার চেনা। জহরের অফিস সল্টলেকের কাছে। উল্টোডাঙ্গা স্টেশনে নেমে হেঁটে যেতে হয়। বেসরকারি কোম্পানি পানীয় জল পরিবেশক একটি যন্ত্র বানায়। জহর সেখানে একজন টেকনিশিয়ান। কারখানার সঙ্গেই অফিস। যন্ত্রটা যারা কেনে সেই সব গ্রাহকদের পরিষেবার ব্যবস্থাও আছে। জহরের যদিও কারখানাতেই কাজ, তবু মাঝে মাঝে তাকে বাইরেও যেতে হয়। কিছু ছেলেকে ট্রেনিং দেওয়া আছে, তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যন্ত্রটি পরীক্ষা করে আসে, সার্ভিসিংয়ের ব্যবস্থা করে। কোথাও বড় রকমের ত্রুটি দেখা দিলে কোম্পানি তখন বিশেষজ্ঞ হিসেবে পাঠায় জহরকে। এই কাজে থিয়েটার রোডের সোনারতরী নামের এক বাড়িটিতে
জহরকে তো একবার যেতে হয়েছে। বিশাল বাড়ি, 100-র বেশি অ্যাপার্টমেন্ট, তারই একটিতে থাকেন ডাক্তার প্রশান্ত বোস। বেশ কয়েকদিন সেখানে যাবার জন্য দিনেশের খুব আগ্রহ ছিল। মাস্তুতো ভাইকে নিয়ে বিনা পয়সায় হৃদযন্ত্রটি পরীক্ষা করিয়ে নেবারও স্বাদ ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। কে নিয়ে যাবে? জহর রাজি হবে না, জানাই কথা। রবিবার বা ছুটির দিনে সে কোথাও যাবে না, শুধু অনার্গল টিভি দেখবে। 8 বছরের নাতিকে নিয়ে অত দূর যাওয়া যায়? বাড়ি থেকে সাইকেল, রিকশায় নৈহাটি স্টেশন, তারপর ট্রেনে চেপে শিয়ালদা, সেখান থেকে আবার কোনো বাস থিয়েটার রোডে যাই কে জানে। শিয়ালদা স্টেশনে নামলেই কেমন যেন দিশেহারা লাগে আজকাল, যেন সবসময় গজানের মেলা বসেছে। সেই মাস্তুতো ডাক্তারের প্রসঙ্গ কয়েক সপ্তাহের মধ্যেই চাপা পড়ে গেল। অনেক ছোটোখাটো অপ্রত্যাশিত ঘটনায় মানুষের জীবন বদলে যায়, এমনকি অনেক রাষ্ট্রের ইতিহাসও বাঁক নেয় অন্যদিকে। হঠাৎ বরফ পড়তে শুরু করায় নেপোলিয়ান রাশিয়ার যুদ্ধে হেরে গিয়েছিলেন। আর এ মাসের 12ই জুন যদি অমন প্রবল বৃষ্টি না হতো, কিংবা বৃষ্টি যদি আর 1 ঘন্টা পরেও নামতো, তাহলে জহরের জীবনও ধরাবাঁধা পথেই থেকে যেত। থিয়েটার রোডের এক বাড়িতে জলের যন্ত্র সরাতে গিয়েছিল জহর। কাজ শেষ হয়ে গেলে আধা ঘন্টার মধ্যে লিফটের দিকে এগিয়ে যেতে যেতে বারান্দার এক প্রান্তে তাকিয়ে দেখল তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাইরে বেরোনো যাবে না। তাছাড়া কদিন আগেই জহর জ্বরে ভুগেছে, এখন সে ভিজতে রাজি নয় মোটেই। তখনই তার মনে পড়ল, এই বাড়িটাই তো সোনার তরী। এরই কোনো ফ্ল্যাটে থাকেন তার বাবার মাস্তুতো ভাই ডাক্তার প্রশান্ত বসু। মাস্তুতো ভাই খুব একটা দূরের সম্পর্ক নয়। 30 বছর পর দেখা হওয়া মাত্র তিনি বাবাকে চিনতে পেরেছেন। তাহলে কি এই বৃষ্টির সময়টা ওর ফ্ল্যাটে কাটানো যায় না? লিফটে এসে গেছে, ভিতরে 2-1 আরোহীর সর্বাঙ্গ জপজপে ভেজা। জহর লিফটম্যানকে জিজ্ঞেস করল, ভাই, ডাক্তার প্রশান্ত বসুর ফ্ল্যাট নাম্বার কত? লোকটি মুখে কিছু না বলে একটা আঙ্গুল উপরের দিকে দেখালো। আরও 2টি ফ্লোর উঁচুতে জহরকে নামার ইঙ্গিত করে লোকটি বলল, ডান দিকের কোণে। দরজার গায়ে নেম প্লেট আছে। জহর বেল বাজালো। দরজা খুলে দিলেন একজন বয়স্ক মহিলা, পরিচ্ছন্ন, সাদা শাড়ি পরা, কোনো দূর সম্পর্কের আত্মীয়া বা কাজের লোক হতে পারে। প্রশান্ত বসুর স্ত্রী সাদা শাড়ি পরবেন কেন? জহর জিজ্ঞেস করল, ডাক্তার প্রশান্ত বসু আছেন? মহিলাটি ঘাড় নেড়েও তাকিয়ে রইলেন জহরের মুখের দিকে। জহর বলল, ওকে বলুন, ওর এক দাদা দীনেশ সরকারের কাছ থেকে এসেছি। মহিলাটি এবার সরে গিয়ে বললেন, আসুন ভিতরে। প্রথমে জুতো খোলার জায়গা, তারপর ডান দিকে বা বাদিকে রান্নাঘর, তারপর একটা লম্বা হলঘরের মতো, যাকে এরা বলেন ড্রয়িং ডাইনিং। এইসব বাড়ির ফ্ল্যাটের গড়ন জহর জানে, সব প্রায় একই রকম। বসবার ঘরে ঢুকে জহর আচম্বিত বিস্ময়ের প্রতিমূর্তি হয়ে গেল। সমস্ত জ্বালানা বন্ধ, পর্দা ঢাকা। বাইরে যে তুফান বর্ষণ চলছে তা বোঝার উপায় নেই। ঘরটি আধো অন্ধকার, মাঝখানে একটা নিচু গোল টেবিল, 3 পাশ সোফা দিয়ে ঘেরা, অন্য প্রান্তে একটা মস্ত বড় পিয়ানো। একজন মহিলা পিছনে ফিরে বসে পিয়ানো বাজাচ্ছিলেন। শাড়ি নয়, তিনি পরে আছেন ঘি রঙের একটা গাউনের মতো পোশাক, মাথার চুল ঘাড় পর্যন্ত ছাটা। কাঁধ উন্মুক্ত, হাত দুটির যেটুকু দেখা যাচ্ছে তাতেই বোঝা যায় ওর গায়ের রং হাতির দাঁতের মতন। জহরের মনে হলো সে একটা অবাস্তব জগতে ঢুকে পড়েছে। এ যেন টিভি সিরিয়ালের দৃশ্য, কিন্তু এখানে তো তাকে মানায় না। সে নৈহাটির জহর সরকার, বিডি এন্টারপ্রাইজ কোম্পানির মেকানিক। সে এর আগে জলজান্ত কাউকে কখনো পিয়ানো বাজাতে দেখেনি। সে এখানে ঢুকে পড়ল কী করে? এইসব বাড়িতে সে যখন কাজের জন্য আসে, জলের যন্ত্রটি সবাই লাগায় রান্নাঘরে। সেই রান্নাঘর থেকেই সে ফিরে যায়। বসবার ঘরে কেউ কখনো তাকে ডাকেনি। জহরের সারা শরীরে লজ্জার শিহরণ হলো। তার ভুল হয়েছে। এই রকম দুপুরবেলা অসময় কেউ আসে?
প্রশান্ত বোস বাবার মাস্তুতো ভাই হতে পারেন, কিন্তু তিনি তো জহরকে কখনো চোখেই দেখেননি। অবস্থার কত তফাৎ তা তো বোঝাই যাচ্ছে। গরিব আত্মীয়দের সঙ্গে বিয়ে বাড়িতে দেখা হলে দু চারটে কথা বলা যায়, ভদ্রতা করে বাড়িতে একদিন এসো বলাও যায়, কিন্তু সত্যি সত্যি বাড়িতে এলে এরা কি খুশি হয়? জহরদের চেয়েও তো আরও গরিব আছে। জিতেন পিসমশাইদের অবস্থা আরও খারাপ। দুটো ছেলেই বেকার। জন্টু প্রায়ই জহরের কাছে চাকরির জন্য ধরাধরি করতে আসে। জহর এখন তাকে দেখলেই বিরক্ত হয়। সে বাড়িতে এলে জহর শান্তাকে জানিয়ে দেয়, আমায় ডেকো না, বলে দিও আমি ঘুমোচ্ছি। মহিলাটি জহরের উপস্থিতি টের পাননি, বাজাচ্ছেন তন্ময় হয়ে, সামনের দিকে ঝুঁকে। সারা ঘর যেন সুরে ভরে গেছে। জহর একবার ভাবল এখন তার নিঃশব্দে সরে পড়াই উচিত, কিন্তু পিয়ানোর ধ্বনির এমন একটা মাদকতা আছে যে জহর তাতে আচ্ছন্ন হয়ে গেল। একটু পরে পাশের ঘর থেকে চটি ফটফটিয়ে বেরিয়ে এলেন একজন দীর্ঘাকায় পৌর। মাথায় চুল কাঁচা পাকা, ধপধপে পাজামা, পাঞ্জাবি পরা। জহরের দিকে তিনি সোজাসুজি তাকালেন। জহর সংকুচিতভাবে বলল, আমার বাবা দীনেশ সরকার। দমদমের এক বিয়ে বাড়িতে আপনার সঙ্গে তার দেখা হয়েছিল। আপনি নিশ্চয়ই প্রশান্ত কাকা? আপনার কথা বাবার কাছে অনেক শুনেছি। ঝাপসা করে জহর ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলল। প্রশান্ত বসু বললেন, ও হ্যাঁ বটুদা, অনেক কাল পরে দেখা। তুমি তার ছেলে? বসো বসো, তোমার নাম কি? নাম জানিয়ে জহর আবার বলল, অসময় এসে পড়েছি, আপনি হয়তো ঘুমাচ্ছিলেন। আমি এ বাড়িতেই একটা কাজে এসেছিলাম। প্রশান্ত বসু বললেন, আমি দিনের বেলা ঘুমোই না। দ্যাটস এ ব্যাড হ্যাবিট। এসেছো, বেশ করেছ। বটুদা মাস্টারি করে রেডার করেছেন শুনলাম। বটুদা ছেলেবেলায় আমাকেও পড়িয়েছেন, বোধহয় ক্লাস 6-7। তখন থেকেই ওর বেশ মাস্টার ভাব ছিল। অনেকবার গাটটাও খেয়েছি। আমার থেকে বছর চারেকের বড়। সেই বালক বয়সের স্মরণে তিনি হাসলেন। মহিলাটি এখনও বাজিয়ে চলেছে। জহর ভাবল, ইনি কে? প্রশান্ত কাকার মেয়ে, পুত্রবধূ? প্রশান্ত বসু আবার বললেন, অনেককাল পরে কলকাতায় ফিরেছি তো, অলমোস্ট 3 ডিকেডস, না আরও বেশি। এখনকার আত্মীয় স্বজন কে কোথায় থাকে জানে না। কারোর সঙ্গে দেখা হলে ভালোই লাগে। কথাবার্তা বললে মহিলার বাজনায় ব্যাঘাত হওয়ার কথা। প্রশান্ত বসু তা ভাবছেন না, বেশ উঁচু গলাতেই কথা বলছেন। মহিলাও তাকাচ্ছেন না এদিকে। এক সময়ে জোরে জোরে কয়েকবার ঝমঝম করে তিনি থামলেন। বোধহয় সম্পূর্ণ করলেন কোনো একটা গান। তারপর তাকালেন পিছন ফিরে। জহুরকে তরুণী বলে ধরেই নিয়েছিল। এবার বোঝা গেল তিনি পৌর, কিন্তু বয়স ধরে রাখতে জানেন। স্নিগ্ধ লাবণ্যময় মুখ, দীর্ঘ জীবনের কোনো ক্লান্তির ছাপই তাতে পড়েনি। প্রশান্ত বসু বললেন, জুলি এদিকে এসো। মিঠুর বিয়েতে যে বটুদার সঙ্গে দেখা হলো, আমার মাস্তুতো দাদা, এ তারই ছেলে। হি হ্যাজ কাম টু পে আস এ ভিজিট। জহর বুঝল ইনি কাকিমা। জুলি নাম? অবাঙালি নাকি? প্রশান্ত বসু ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলেন। মহিলা উঠে এগিয়ে আসতেই জহর তাকেও প্রণাম করে ফেলল। তারপর বলল, আপনি এত সুন্দর বাজাচ্ছিলেন, আমি এসে ডিস্টার্ব করলাম। মহিলা সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, সুন্দর বাজাচ্ছিলাম? আমি বাজাতে জানি নাকি? এ তো বয়সে সবে শিখতে শুরু করেছি, সময় কাটাবার জন্য মাঝে মাঝে টুংটাং করি। তার স্বামী বললেন, যাক, তবু একটা সার্টিফিকেট পেলে। জহর বলল, আমি অবশ্য কিছু বুঝি না। এরপর অমুক আর তমুক কে কোথায় থাকে, কার ছেলে কী কাজ করে, কার মেয়ে বিয়ে হয়েছে কি হয়নি, এইসব কথাই চলে বেশি কিছুক্ষণ। এর মাঝেই একবার উঠে গিয়ে জুলি নিয়ে এলেন শরবত আর সন্দেশ। ফার্স্টেড গ্লাস, দেখলে মনে হয় গ্লাসটির গায়ে ঠান্ডা জল জমে আছে। উপরের লেসের ঢাকনা, লেসের পাশে পাশে লাল পুঁতি বসানো, সন্দেশ দুটি শঙ্খ আকারের, রং সবুজ। এদের কথাবার্তা, এদের ঘর সাজানো, এদের শরবত সন্দেশ পরিবেশন সব কিছুই বৈশিষ্ট্যমণ্ডিত।
জহরের কাছে সবই নতুন। ঠিক কতক্ষণ বসা উচিত? এরা নিশ্চয়ই ভদ্রতা করেছিলেন। সন্দেশ ডুরি শেষ করে জহর বলল, আমি এবার উঠি। জুলি বললেন, আরে বসো বসো, দারুণ ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যাবে কি করে? রাস্তায় বোধহয় জল জমে যাবে। প্রশান্ত বসু বললেন, এই এক নইসেন্স। দুদিন আগেও কলকাতা শহরটা এত ডেটিরিয়েট করে গেছে। আমরা কলকাতা পছন্দ নয়, এতকাল নর্থ ইন্ডিয়ায় থেকেছি, ওখানকার লাইফস্টাইল অন্যরকম। তবে মিসেস বোসের কলকাতার উপর এমন টান, উনি ইনসিস্ট করলেন বলেই। জুলি বললেন, বিয়ের পর 32 বছর তোমার সঙ্গে নর্থ ইন্ডিয়ায় কাটিয়েছি, শেষ জীবনটা নিজের লোকজনের কাছে থাকতে ইচ্ছে করে। দোকানপাটে তো বাংলা কথা বলা যায়। প্রশান্ত বসু বললেন, এই বাড়িটাতে তো বেশিরভাগই নন বেঙ্গলি, পুরো থিয়েটার রোডটাই তো দেখছি। জহর, তুমি এ বাড়িতে একটা কাজে এসেছিলে বললে, কার কাছে? জহর বলল, আমি একজন মিস্ত্রি। আমাদের কোম্পানি একটা ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার মেশিন বানায়। যারা কেনে তাদের কারো মেশিন কোনো মেকানিক্যাল ডিফেক্ট থাকলে আমি এসে দেখে দিয়ে যাই। জহরের মুখে মিস্ত্রি কথাটা শুনে প্রশান্ত বসুর মুখের একটি রেখাও বদলালো না। তিনি বললেন, আমাদেরও তো একটা মেশিন আছে, আলট্রা ভায়োলেট রে থাকে, তোমাদের কোম্পানিরই তো হতে পারে, একবার দেখে নিয়ে তো ঠিকঠাক আছে কিনা। জুলি বললেন, তাহলে জহরকে মঙ্গলবার আসতে বলো না। জহর, তোমার মঙ্গলবার সন্ধ্যাবেলা কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? না থাকলে চলে এসো। প্রশান্ত বসু বললেন, হ্যাঁ, কাজ না থাকলে চলে এসো। তোমার কাকিমা গান বাজনা ভালোবাসেন, কিছুদিন শান্তিনিকেতন পড়েছিলেন তো, মঙ্গলবার এখানে দুজন গান গাইবে। দে আর সাপোজ টু বি ফেমাস। আমি অবশ্য খবর রাখি না। জুলি বললেন, হ্যাঁ হ্যাঁ, চলে এসো, সেদিন রাত্রে এখানেই খেয়ে নেবে, ঝড়ফুল আর আসবে। জুলি আবার বললেন, এ পাড়ায় যদি আবার কোনো কাজে আসো, আমাদের সঙ্গে দেখা করে যাবে। কাকা কাকিমার কাছে যখন খুশি চলে আসবে, লজ্জা পেও না। এমন আন্তরিক ব্যবহার যখন নিজের শ্বশুর বাড়িতেও কখনো পায়নি।